হাই এভরিওয়ান। এনিওয়ে এখন আসি মেইন টপিকে। সেটা হচ্ছে যে এখন থেকে আমি যে ভিডিও নিয়ে কথা বলবো, আমার ভিডিওতে যে কথাগুলো বলবো এই সবগুলাই হচ্ছে যে সেপ্টেম্বর 2024 ইনটেক নিয়ে। কারণ লিটারালি আসলে জানুয়ারি 2024 ইনটেকের জন্য মাস্টার্সের জন্য কোনো অপরচুনিটি নাই বললেই চলে। সো এখন থেকে আমি আর জানুয়ারি ইনটেক নিয়ে কোনো কথা বলবো না। যা বলবো সব হচ্ছে যে সেপ্টেম্বর ইনটেক নিয়ে। তবে এর আগেও আমি আসলে সেপ্টেম্বর ইনটেক নিয়ে কথা বলছি। তখন দেখা গেছে যে ইন জেনারেল ইনফরমেশন দিয়েছি। ব্যাচেলর, মাস্টার্স, রিসার্চ ইউনিভার্সিটি, অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি সব কিছু নিয়ে আমি একসাথে কথা বলছি। যেটার ফলে যেটা হয়েছে আসলে ওইখান থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করা আপনাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। সো এখন আমি যখন কথা বলবো তখন হচ্ছে সব স্পেসিফিক্যালি হচ্ছে যে রিসার্চ ইউনিভার্সিটি নিয়ে বললে শুধুমাত্র রিসার্চ ইউনিভার্সিটি, অ্যাপ্লাইড সায়েন্স নিয়ে বললে অ্যাপ্লাইড সায়েন্স, মাস্টার্স নিয়ে বললে শুধুমাত্র মাস্টার্স, ব্যাচেলর নিয়ে বললে শুধুমাত্র ব্যাচেলর। এভাবে আর কি ভাগ ভাগ করে, তাহলে যেন আপনাদের জন্য এটা বুঝতে সুবিধা হয়। এবং এটা যেটা হবে যে আপনারা পার্টিকুলার যে অ্যাপ্লিকেন্ট যারা আছেন, আপনি কোথায় অ্যাপ্লাই করতে চান, রিসার্চ ইউনিভার্সিটি, অ্যাপ্লাইড সায়েন্স, মাস্টার্স নাকি ব্যাচেলর, সো এটা আপনাদের জন্য অনেক ইজি হবে। সো এই ধারাবাহিকতায় আজকে প্রথম আলোচনা করব অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোতে মাস্টার্স নিয়ে। ওকে, সো আপনারা জানেন যে ফিনল্যান্ডে আসলে মাস্টার্স রিসার্চ ইউনিভার্সিটি এবং অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি দুইটাতে অ্যাপ্লাই করা যায়। অ্যান্ড আমি আজকে হচ্ছে যে অ্যাপ্লাইড সায়েন্সের মাস্টার্স নিয়ে কথা বলবো। আমি আসলে এখানে কিছু পয়েন্ট আউট করে নিয়েছি যেগুলো নিয়ে কথা বলবো। অ্যাজ অ্যান অ্যাপ্লিকেন্ট এই ইনফরমেশনগুলো আসলে সবারই দরকার হয়। সো এই ভিডিওতে আমি যে ইনফরমেশনগুলো প্রোভাইড করবো এগুলো দেখলে মোটামুটি অ্যাপ্লাইড সায়েন্সের জন্য আপনাদের আর আসলে কষ্ট করে ওই ইনফরমেশনগুলো খোঁজা লাগবে না। ফার্স্ট অফ অল আসি অ্যাপ্লিকেশন ডেডলাইন, সেপ্টেম্বর 2024 ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন ওপেন হবে হচ্ছে যে আপনার ডিসেম্বরে, এবং এটা চলবে হচ্ছে জানুয়ারি থার্ড উইক পর্যন্ত। ইনফ্যাক্ট এটা আসলে ভ্যারি করে বলতে আপনারা জানেন যে ফিনল্যান্ডে একটা জয়েন্ট অ্যাপ্লিকেশন হয়, যেটা হচ্ছে যে জানুয়ারি 2024-এর জানুয়ারির ফার্স্ট উইকে ওপেন হবে, 3 বা 4 তারিখে, এবং এটা চলবে 18 তারিখ পর্যন্ত। কিন্তু এর বাইরেও কিছু ইউনিভার্সিটি আছে যেখানে অ্যাপ্লিকেশন ওপেন হবে। লাইক ডিসেম্বরে হচ্ছে তাম্পেরা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এখানে অ্যাপ্লিকেশন অনগোয়িং থাকবে। তারপর হচ্ছে আপনার মার্চের দিকে কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন থাকবে। সো ওই যে জানুয়ারি 4 থেকে 18 তারিখের বাইরেও কিন্তু কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন থাকবে, যেটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। এটা করলে যেটা হবে, আপনারা জানেন যে জয়েন্ট অ্যাপ্লিকেশনে ম্যাক্সিমাম 6টা প্রোগ্রামে অ্যাপ্লাই করা যায়। সব নিয়ে জয়েন্ট অ্যাপ্লিকেশনের বাইরে যখন অ্যাডিশনাল প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে যে আপনাদের অ্যাকসেপ্টেড ট্রান্সফার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে। সো আপনারা অনেকেই মনে করতে পারেন যে জয়েন্ট অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করলে সেপারেট অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করার কোনো প্রবলেম হবে কি না। এটা আসলে কোনো প্রবলেম না, আপনি জয়েন্ট প্লাস সেপারেট দুইটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এটা চলে গেল হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ডেডলাইন। এখন আসে এলিজিবিলিটি, আপনি যদি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার এলিজিবল ক্রাইটেরিয়া কি? এলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে যে ব্যাচেলর কমপ্লিট থাকতে হবে, এবং ব্যাচেলর কমপ্লিট থাকার পর মিনিমাম 2 বছরের জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। সো অনেকেই যেটা করেন সেটা হচ্ছে যে ব্যাচেলর কন্টিনিউ থাকা অবস্থায় হচ্ছে যে জব করেন, বাট এটা আসলে এক্সপিরিয়েন্স হিসাবে কাউন্ট করবে না। আপনার জব এক্সপিরিয়েন্সটা অবভিয়াসলি আপনার ব্যাচেলর কমপ্লিট হওয়ার পরে হইতে হবে। এখন ফর এক্সাম্পল মনে করেন যে আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তখন হচ্ছে যে আপনার জবের 2 বছর পূরণ হয় নাই, বাট ইটস টোটালি ফাইন। কিন্তু আপনি যদি দেখেন বা 2024-এর জুন-জুলাই মাসে, আপনি যখন ক্লাস শুরু করবেন তার আগ মুহূর্তে যদি আপনার জবের 2 বছর ফিল আপ হয়ে যায়, ইন দ্যাট কেস আপনি ওই জব এক্সপিরিয়েন্সটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এখন আপনার 2 বছর হয় নাই, 1 বছর 7-8 মাস মতো হয়েছে, বাট ওই জুন-জুলাইয়ের দিকে যে আপনার 2 বছর হয়ে যাবে, ইন দ্যাট কেস আপনি আসলে অ্যাপ্লিকেশন ড্রপ করতে পারবেন। ওকে, সো এক কথায় এখানে যদি বলি সেটা হচ্ছে যে অ্যাপ্লাইড সায়েন্সগুলোতে যারা মাস্টার্স পড়াশোনা করতে চান, এটা হচ্ছে যে ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য না। যারা অলরেডি ব্যাচেলর কমপ্লিট করছেন এবং জবের সাথে ইনভলভ আছেন মিনিমাম 2 বছর, তাদের ক্ষেত্রে। আরেকটা ব্যাপার বলে রাখি, এখানে আসলে এজ লিমিটেশন বা এজ গ্যাপ বা স্টাডি গ্যাপ এটা কোনো বিষয়ই না। ফর এক্সাম্পল আপনি হচ্ছে যে সেই 2002-3-4-এর দিকে হচ্ছে ব্যাচেলর মাস্টার্স কমপ্লিট করে ফেলছেন, সো এখন হচ্ছে প্রায় 24-25 বছরের একটা গ্যাপ। সো আপনি চাইলে এখন আবার অ্যাপ্লিকেশন ড্রপ করতে পারবেন। এটা এখানে ফিনল্যান্ডের একটা গুড অপরচুনিটি হচ্ছে, আপনার স্টাডি গ্যাপ কোনো ম্যাটার না, এবং এটা আপনার ওভারঅল সিলেকশন প্রসিজারের উপর কোনো ইম্প্যাক্ট ফেলবে না। এবার আসি পরবর্তী টপিক, সেটা হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্টস আসলে কী কী। নাম্বার 1 ডকুমেন্টস হচ্ছে আপনার পাসপোর্ট। নাম্বার 2 ডকুমেন্টস হচ্ছে আপনার ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট। যদি আপনি মাস্টার্স করে থাকেন, ইন দ্যাট কেস মাস্টার্সের ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট, এটা চাইলে সাবমিট করতেও পারেন, নাও পারেন। আর একটা হচ্ছে জব এক্সপিরিয়েন্স লেটার।
সো অনেকেই হচ্ছে যে জব এক্সপিরিয়েন্স লেটার বলতে জবের জয়নিং লেটার বা হচ্ছে পে স্লিপ অর সামথিং লাইক দিস, এগুলোর কোনো কিছুই না, জাস্ট একটা সার্টিফিকেট আপনার অফিস থেকে নিতে হবে। তবে সেখানে হচ্ছে আপনাদের যে মেইন যিনি, আই মিন অ্যাডমিন বা এসআর যেটা বলি, ওনার সাইন থাকতে হবে প্লাস সিল থাকতে হবে। আর বেসিক ইনফরমেশন যে আপনি কবে জয়েন করছেন এবং কতদিন ধরে আপনি জবটা কন্টিনিউ করতেছেন, এতটুকুই। এই বেসিক 3-4টা ডকুমেন্টস আসলে লাগবে। এরপরে আসি টিউশন ফি অ্যান্ড স্কলারশিপের ব্যাপারে। এটা অনেকবার বলছি, এটা টোটালি আসলে ভ্যারি করে টিউশন ফি এবং স্কলারশিপ। নর্মালি দেখা যায় আপনার 8-9 হাজার ইউরো থেকে শুরু করে 11-12 হাজার ইউরো পর্যন্ত টিউশন ফি হইতে পারে। এবং এখানে আসলে ভালো অ্যামাউন্টের একটা স্কলারশিপও দেওয়া হয়। আর্লি বার্ড একটা থাকে, আর্লি বার্ড ডিসকাউন্ট, মানে আপনার ফার্স্ট ইয়ারের স্কলারশিপ। এরপরে আপনি ফার্স্ট ইয়ারে কত ক্রেডিট কমপ্লিট করতেছেন এটার উপর বেস করে সেকেন্ড ইয়ারে কিছু স্কলারশিপ দেওয়া হয়। ইভেন এটাও হচ্ছে আপনার 1000 ইউরো, 1500 ইউরো থেকে শুরু করে 40%, 50% পর্যন্ত হইতে পারে। এটা ভ্যারি করে আসলে টোটালি আপনার ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। অ্যান্ড নাম্বার 5 হচ্ছে যে সিলেকশন প্রসিজার, যে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোতে আপনার সিলেকশন প্রসিজারটা কীরকম হয়। এখানে সিলেকশন প্রসিজার আসলে টোটালি ডিফারেন্টভাবে হইতে পারে। আই মিন আপনার প্রোগ্রাম টু প্রোগ্রাম প্লাস ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। তো অ্যাপ্লাইড সায়েন্সে মাস্টার্সের ক্ষেত্রে আসলে আমি এর আগেই বলছিলাম যে টোটাল 3টা ওয়েতে স্টুডেন্ট সিলেকশন হইতে পারে। একটা হচ্ছে যে এন্ট্রান্স এক্সামের মাধ্যমে হইতে পারে। নাম্বার 2 হচ্ছে প্রি টাস্ক এর মাধ্যমে হইতে পারে, মানে হচ্ছে যে আপনার রিটেন পার্ট থাকবে, তারপর একটা আপনাকে মোটিভেশনাল ভিডিও রেডি করতে হবে, এটার উপর বেস করে স্টুডেন্ট সিলেকশন হইতে পারে। আর নাম্বার 3 হচ্ছে যে প্রি টাস্ক প্লাস ইন্টারভিউ, যে আপনি ওই ভিডিও প্রেজেন্টেশন প্লাস এসে সেটা সাবমিট করলেন, এরপর হচ্ছে তারা আপনাকে ইন্টারভিউর জন্য কল করলো। এরকম 3টা ডিফারেন্ট ওয়েতে মাস্টার্সের ক্ষেত্রে স্টুডেন্ট সিলেকশন হইতে পারে। বাট এটা টোটালি আসলে আপনার ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। এখন আপনি কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন, তাদের সিলেকশন প্রসিজারটা কি, এটা আপনাকে আসলে দেখে নিতে হবে। অ্যান্ড এরপরে একটা ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে যে আপনি কীভাবে প্রোগ্রামগুলো চুজ করবেন। ইউজুয়ালি দেখা যায় যে ফর এক্সাম্পল মনে করেন আপনি বিজনেস রিলেটেড প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন। তো ইন মোস্ট অফ দ্য কেসেস ইউনিভার্সিটিগুলো চায় যে আপনার ব্যাচেলারের ব্যাকগ্রাউন্ডটা যেন বিজনেস রিলেটেড হোক, বা বিজনেস রিলেটেড না হইলেও যেন আপনি 10-15-20 ক্রেডিট মতো বিজনেস রিলেটেড পড়াশোনা করেন অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসলেও। বাট মনে করেন আপনি ইঞ্জিনিয়ারিং থেকে পড়ছেন, এখন আপনি হচ্ছে বিজনেস রিলেটেড প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান। ইন মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে তারা অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে, যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ডটা আসলে মিলতেছে না এর জন্য। সো আপনি যখন ইউনিভার্সিটি প্লাস সাবজেক্ট চুজ করবেন, তখন অবভিয়াসলি ট্রাই করবেন এমন প্রোগ্রামগুলো চুজ করার জন্য যেখানে আসলে আপনার ব্যাকগ্রাউন্ড, মানে স্টাডি ব্যাকগ্রাউন্ড যেটা, ওইটা হচ্ছে যে আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন ওই প্রোগ্রামের সাথে যেন মিলে। এতে করে যেটা হবে, আপনার ওই রিজেক্টেড হওয়ার পসিবিলিটিটা অনেক কম থাকবে। এখানে আসলে জব এক্সপিরিয়েন্সটা খুব বেশি ম্যাটার করে না, এটা জব এক্সপিরিয়েন্স ইন জেনারেল একটা হইলেই হয়, বাট আপনার ব্যাকগ্রাউন্ডের মিল থাকাটা ইম্পর্ট্যান্ট এখানে। ওকে, অ্যান্ড আরও কয়েকটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি যে প্রোগ্রামটা চুজ করতেছেন ওই প্রোগ্রামের টিচিং মেথডটা আসলে কি, এটা অনলাইন টিচিং নাকি হচ্ছে কন্ট্যাক্ট টিচিং। যদি অনলাইন টিচিং হয় তাহলে অবভিয়াসলি সেটা অ্যাভয়েড করতে হবে, কারণ হচ্ছে যে অনলাইন টিচিং হইলে আসলে আপনাকে তারা রেসিডেন্স পারমিট দেবে না। সো এটা অবশ্যই ভালো করে চেক করে নেবেন এবং ট্রাই করবেন যে হচ্ছে যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তখন হচ্ছে যে আপনি ওই অ্যাডমিশন অফিসের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তারা আপনার ব্যাপারগুলো ক্লিয়ার করে দিবে। ওকে, অ্যান্ড এরপরটা যেটা বললাম যে তাহলে এই যে আমি এই ভিডিওটা এখন বলতেছি, সেই অ্যাপ্লিকেশন শুরু হবে হচ্ছে আপনার ডিসেম্বর-জানুয়ারির দিকে, আর আমি ভিডিওটা রেডি করতেছি অলমোস্ট 4-5 মাস আগে। কেন? এটার কারণটা হচ্ছে যে আমাদের একটা নর্মাল ধারণা আছে এরকম যে আমার প্রোফাইল ভালো আছে, সো অ্যাপ্লিকেশন শুরু হলে আমি জাস্ট সব কিছু সিলেক্ট করে অ্যাপ্লিকেশন সাবমিট করে দিলাম, তাহলে আমার হয়ে গেল। নো, বাট ব্যাপারটা এরকম মোটেই না। এটার পেছনে আসলে আপনাকে সিগনিফিক্যান্ট একটা টাইম স্পেন্ড করতে হয়। এই জন্য আপনারা যারা ফিনল্যান্ডে অ্যাপ্লাইড সায়েন্সে মাস্টার্সের জন্য আসতে চাচ্ছেন, তাদের এখন থেকে কাজ হবে আপনারা ইউনিভার্সিটিগুলো খুঁজে খুঁজে দেখেন যে কোন প্রোগ্রামগুলো আপনার সাথে ম্যাচ করে, তারপর ওই প্রোগ্রামে সিলেকশন প্রসিজার কি, আপনার এন্ট্রান্স এক্সামের মাধ্যমে হবে নাকি প্রি টাস্কের মাধ্যমে হবে। যদি এন্ট্রান্স এক্সামের মাধ্যমে হয়, আপনি ট্রাই করেন যে ওই ইউনিভার্সিটিতে প্রিভিয়াস ইয়ারের কী কী কোশ্চেন, আসলে এন্ট্রান্স এক্সামের কোশ্চেনগুলো কি, আপনি অ্যাডমিশন অফিসে মেইল করতে পারেন, তারা হচ্ছে আপনাকে হয়তো কোশ্চেন প্রোভাইড করলেও করতে পারে। যদি প্রি টাস্কের মাধ্যমে হয় তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ওই প্রি টাস্কের কিছু গাইডলাইন্স দেওয়া আছে যে আপনি এইভাবে প্রি টাস্কগুলো রেডি করবেন। সো আপনি যেটা করতে পারেন তখন হচ্ছে যে ওই প্রি টাস্কগুলোর জন্য যে ম্যাটেরিয়ালসগুলো দেওয়া আছে ওইগুলো দেখে দেখে আপনি হচ্ছে একটা
ডেমো রেডি করতে পারেন যে এইভাবে করলে আপনার জন্য ভালো হবে কি হবে না। এভাবে আসলে আস্তে ধীরে আপনাকে গোছাইতে হবে। ওকে? অ্যান্ড ফাইনালি হচ্ছে যে সাবজেক্টের লিস্ট আউট করা যে আপনি কোন কোন প্রোগ্রামগুলোতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন। এইভাবে হচ্ছে এখন থেকে আস্তে ধীরে মানে কোনো রাশ নাই, যেহেতু লং টাইম আছে। সো আস্তে ধীরে যদি আপনি এই কাজগুলো করতে থাকেন, অবভিয়াসলি আমি 100% এনশিওর করতে পারি যে আপনি যদি এখন থেকেই টুকটাক করে এই কাজগুলো করতে থাকেন, তাহলে আমি আবার বলতেছি যে আমি এনশিওর করতে পারি যে আপনি অবভিয়াসলি ফিনল্যান্ড থেকে অফার লেটার পাবেন। সো এই ছিল মোটামুটি অ্যাপ্লাইড সায়েন্সে মাস্টার্সের জন্য যারা সেপ্টেম্বর 2024 ইনটেকে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য বেসিক কিছু ইনফরমেশন। সো আশা করি ভিডিওটা দেখার পর আপনারা সেভাবে শুরু করবেন যেন আপনারাও ফিনল্যান্ডে আসতে পারেন। আজকে এতটুকুই। নেক্সট ভিডিওতে হয়তোবা ব্যাচেলর নিয়ে কথা বলবো।